আমার ভাবনা হলো আওয়ামী লীগ রাজনীতিটা শুরু করলে এই শাহরিয়ার কবির এদের কি হবে, এই হাউখাউ পার্টির কি হবে সেটাই আমি ভাবতেছি। যে এরা এরা তো মুখোশটা উন্মোচন হয়ে গেছে। লন্ডনে যাক, ইউরোপে যাক, আমেরিকা যাক, অথবা বাংলাদেশে থাকুক, একবার যেহেতু চেহারা প্রকাশ পেয়ে গেছে, এখন তারা কি করবে? ওই জায়গায় আতঙ্ক থেকে গোপালগঞ্জ উড়ায় দাও, টঙ্গিপাড়া উড়ায় দাও, এই এই কথা। যে বাস্তবে লোকটা হলো ফালতু এবং ইতর অভদ্র একটা লোক। রাজাকারের বাচ্চা তো পাকিস্তানকে মনে প্রাণে ধারণ করে এবং মনে করে ৭১ সালে যে আমাদের মুক্তিযুদ্ধ, এটা নাকি বাংলাদেশ এদিন নাকি পরাধীন হয়েছে। এই বেদব এবং আপনার হলো আদবহীন একটা জানোয়ার, যে দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে এবং বেয়াদব, ঠিক আছে, ও রাজনীতি করবে রাজাকারের বাচ্চা হয়ে, কিন্তু অন্য যারা মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ তারা রাজনীতি করতে পারবে না। তো আমি তো সময় এবং সুযোগ, আমি তো বললাম এই যে ব্যারিস্টার শাহরিয়ার এটা লুকায় ছিল, আত্মগোপনে ছিল, একটা গুপ্ত শয়তান। তো গুপ্ত শয়তানের মুখোশ বের হয়ে গেছে না, দুনিয়ার কোথায় যাবে? এই বাংলাদেশের মানুষ তাকে জুতা পেটা করবে, যেহেতু সে বলেছে যে ৭১ সালে বাংলাদেশ নাকি পরাধীন হয়েছে। এই বেদবির জন্য জুতা পেটা ওকে খেতেই হবে। ও আওয়ামী লীগের হাতে খেতে হবে না, বিএনপির হাতে খাবে, সাধারণ মানুষের হাতে খাবে, অন্যদের হাতে খাবে। আর আওয়ামী লীগের হাতে তো খাবেই। ও যেখানে দুনিয়ার যেখানে যাক ওর জুতা পেটায়। ওই এক বেদবি যে দেশের সার্বভৌমত্বের সঙ্গে বেদবি, যে ৭১ সালে বাংলাদেশ পরাধীন হয়েছে, এই যে বেদবি, আমি সুযোগ পাইলে আমিও ছাড়বো না। হবে এই দেশের মানুষ কেউ ছাড়বে না। এবং ও তো মানে গুপ্ত তো, যাই হোক সমস্যা নাই, ওর কপালে শাস্তি। এই সরকারের উচিত ছিল এই কথা বলার সঙ্গে সঙ্গে ওকে গ্রেপ্তার করা, জেলে পাঠানো, কিন্তু জেলে পাঠায়নি। কিন্তু ওর শাস্তি পেতেই হবে। ও যেহেতু বলছে দেশের সার্বভৌম স্বাধীনতাকে আঘাত করে বলছে, এই রাজাকারের বাচ্চার শাস্তি পেতেই হবে। জামাত যেভাবে হাম্পি দাম্পি করে যে তারা সংসদে গেলে কোনো সুবিধা নেবে না, বাড়ি নেবে না, গাড়ি নেবে না, কিন্তু বাস্তবে উল্টা। বাস্তবে এরা হলো জাকাতের টাকায় চলা একটা দল। জাকাত খেয়ে বড় বড় গলায় কথা বলে এবং এরা কথা বলার সময় ধরাকে সরা জ্ঞান করে। আর সংসদে গিয়ে এখন একটা একটা করে ভিক্ষা চাচ্ছে। এদের চাওয়ার অভ্যাস অনেক আগে থেকে, ফাও চলে চলে অভ্যাস। শফিকুর রহমান সাহেব তিনি ইসলামী ব্যাংকের স্টাফদের বেতনের টাকা থেকে ইয়ানত নিয়ে নিয়ে গাড়ি কিনেছেন। শফিকুর মাসুদ তারাও ইয়ানতের টাকা খান। এই যে ডক্টর শফিকুর রহমান বলে, ডাক্তার বলে, তার রুগী কোথায় আমি জিজ্ঞাসা করছি? রুগী আসেনি। হ্যাঁ, রুগী আছে তার, আমি জিজ্ঞাসা করছি চলে কিভাবে? তো এদের আর্নিং সোর্স নাই, এরা এভাবে নিয়ে নিয়ে অভ্যস্ত। কোনোভাবে ষড়যন্ত্রমূলক ভাবে ডক্টর ইউনূসের সহযোগিতায় মানে বিরোধী দলে গেছে। এখন কুল কিনারা করতে পারছে না। একজন এমপির যে খরচ, সেই খরচ বহন করা তো এত সোজা না। একজন এমপি যেভাবে তার এলাকায় আসলে এই সংসদ সদস্য হওয়ার পরে যে বিষয়টা থাকে, এটা অনেক বেশি লাভজনক জায়গা না। এটা এটা পুরাটাই জনগণের জন্য ব্যয় করার একটা জায়গা। আপনি উঠতে বসতে নামতে যেখানে যাবেন, ঘুমাতে গেলে আপনার টাকা লাগবে। কিন্তু সেই ধরনের সক্ষমতা সামর্থ্য না থাকাই যারা এখানে সংসদে গেছে, তারা এখন চায়া চিন্তায় চলার মতো একটা অবস্থায় আছে। এখন হাউ খাউ করতেছে। আজকে দেখলাম হান্নান মাসুদ মানে হাউ খাউ করতেছে। হান্নান মাসুদ হাউ খাউ দেখে আমার মনে হচ্ছিল যে হাউ খাউ করলে যদি বাঘ হয়, তাহলে বাংলাদেশের সকল কুত্তাকে বাঘ ঘোষণা করতে হবে, যেভাবে হাউ খাউ করতেছিল। জাস্ট সির্ফ হাউ খাউ গুলো দেখে আমার এরকম মনে হয়েছে, বাপ রে বাপ কি অবস্থা, মনে হয় সব ছিঁড়ে ফিরে ফেলবে। তো এরকম আপনি আবার ক্যাপশনে দিচ্ছেন গোপালগঞ্জে হাত দিলে কি পরিণতি হবে। তো এরা বাঘ না বিলাই, আমরা গোপালগঞ্জ যখন গেছিল তখন দেখছি তো আমরা কিভাবে। আর কিছু বলবো না এই বিষয়ে। আমি আমি এই প্রসঙ্গটা কেন তুলছি, আজকে ব্যারিস্টার শাহরিয়ার চেনেন তো, উনি তো বেশ বেশ গরম গরম কথা বলে এবং এমন এমন আবিষ্কার করে কথার, যে মানে মানুষের মাথা রাগ সংবরণ করা বুঝে খুব অসম্ভব। তিনি আজকে বলছে যে আওয়ামী লীগ কখনো মাঠে নামতে পারবে না কোনোদিন। ৩২ নম্বর যখন ভাঙা হয়েছে তখনই মাঠে নামতে পারেনি, এখন যদি মাঠে নামে তাহলে জনস্রোত গিয়া গোপালগঞ্জে টুঙ্গিপাড়া ঘুরিয়ে দিবে। হ্যাঁ, এই জন্য আমি জানতে চাই যে এখন যদি গোপালগঞ্জে হাত দেয় তাহলে পরিণতিটা কি? আমি আপনাকে বলতেছি, আওয়ামী লীগ আসলে তো আর আমরা আওয়ামী লীগের পাশে দাঁড়ায় জয় বাংলা স্লোগান দেব না। আমরা আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করব, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করছি। আমার ভাবনা হলো আওয়ামী লীগ রাজনীতিটা শুরু করলে এই শাহরিয়ার কবির এদের কি হবে, এই হাউখাউ পার্টির কি হবে সেটাই আমি ভাবতেছি। যে এরা এরা তো মুখোশটা উন্মোচন হয়ে গেছে। লন্ডনে যাক, ইউরোপে যাক, আমেরিকা যাক, অথবা বাংলাদেশে থাকুক, একবার যেহেতু চেহারা প্রকাশ পেয়ে গেছে, এখন তারা কি করবে?
ওই জায়গায় আতঙ্ক থেকে গোপালগঞ্জ উড়ায় দাও, টঙ্গিপাড়া উড়ায় দাও, এই এই কথা যে বাস্তবে লোকটা হলো ফালতু এবং ইতর অভদ্র একটা লোক। রাজাকারের বাচ্চা তো পাকিস্তানকে মনে প্রাণে ধারণ করে এবং মনে করে ৭১ সালে যে আমাদের মুক্তিযুদ্ধ এটা নাকি বাংলাদেশ এদিন নাকি পরাধীন হয়েছে। এই বেদব এবং আপনার হলো আদবহীন একটা জানোয়ার যে দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে এবং বেদব, ঠিক আছে, ও রাজনীতি করবে রাজাকারের বাচ্চা হয়ে, কিন্তু অন্য যারা মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ তারা রাজনীতি করতে পারবে না। তো আমি তো সময় এবং সুযোগ, আমি তো বললাম এই যে ব্যারিস্টার শাহরিয়ার এটা লুকায় ছিল, আত্মগোপনে ছিল, একটা গুপ্ত শয়তান। তো গুপ্ত শয়তানের মুখোশ বের হয়ে গেছে না, দুনিয়ার কোথায় যাবে? এই বাংলাদেশের মানুষ তাকে জুতা পেটা করবে, যেহেতু সে বলেছে যে ৭১ সালে বাংলাদেশ নাকি পরাধীন হয়েছে। এই বেদবির জন্য জুতা পেটা ওকে খেতেই হবে। ও আওয়ামী লীগের হাতে খেতে হবে না, বিএনপির হাতে খাবে, সাধারণ মানুষের হাতে খাবে, অন্যদের হাতে খাবে। আর আওয়ামী লীগের হাতে তো খাবেই। ও যেখানে দুনিয়ার যেখানে যাক ওর জুতা পেটায়। ওই এক বেদবি যে দেশের সার্বভৌমত্বের সঙ্গে বেদবি, যে ৭১ সালে বাংলাদেশ পরাধীন হয়েছে, এই যে বেদবি, আমি সুযোগ পাইলে আমিও ছাড়বো না হবে। এই দেশের মানুষ কেউ ছাড়বে না। এবং ও তো মানে গুপ্ত তো, যাই হোক সমস্যা নাই, ওর কপালে এই শাস্তি। এই সরকারের উচিত ছিল এই কথা বলার সঙ্গে সঙ্গে ওকে গ্রেপ্তার করা, জেলে পাঠানো, কিন্তু জেলে পাঠায়নি। কিন্তু ওর শাস্তি পেতেই হবে। ও যেহেতু বলছে দেশের সার্বভৌম স্বাধীনতাকে আঘাত করে বলছে, এই রাজাকারের বাচ্চার শাস্তি পেতেই হবে। আমি একটা জিনিস একটু খেয়াল করবেন যে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের মিছিলে পরিবর্তন আসছে। এরা এখন আর মুখ লুকায় মিছিল করে না, আগে মাস্ক পরে করতো, হেলমেট পরে করতো। আজকে একটা মিছিল ভাইরাল হয়েছে, যে মিছিল থেকে পুলিশকে হুমকি দেওয়া হচ্ছিল। কোনো কিছুই হুমকি ধমকি, ককটেল ফাটানো, এগুলো আমরা কখনোই সমর্থন করি না, কিন্তু একটা চেঞ্জ আসছে। এবং বিএনপি কিন্তু ভাবে যে পাড়ায় পাড়ায় পাহারা দেওয়া, তারও তো প্রচুর ফোর্স শক্তি আছে, কিন্তু সেই যে বাধা দেওয়াটা এটা বিএনপি দিচ্ছে না। এর মধ্যে দিয়ে কি মনে হয় যে একটা সমঝোতার কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে এরকম কিছু? না, আমি আপনাকে বলি, বিএনপি এবং আওয়ামী লীগ রাজপথের দুটা দল, তারা রাজপথে পরস্পর লড়াই সংগ্রাম করে অভ্যস্ত। বিএনপি আসলে এই যে বট বাহিনী, নোংরামি, কাদা ছড়াছড়ি, এসব রাজনীতিতে পছন্দ করে না। এই যে মাকে নিয়ে খারাপ কথা বলা, বাবাকে নিয়ে খারাপ কথা বলা এবং প্রধানমন্ত্রীকে নিয়ে, তার মেয়েকে নিয়ে নোংরামি করছে, নোংরা নোংরা কার্টুন বানাচ্ছে, সেগুলো নিয়ে গুজব ছড়াচ্ছে, এগুলোতে বিএনপি অভ্যস্ত না। বিএনপি স্লোগানের একটা দল, বিএনপি প্রতিবাদের একটা দল, আওয়ামী লীগ একটা স্লোগানের দল, একটা প্রতিবাদের দল। এবং এইটাই হবে, এইটাই হতে হবে। বিএনপি এবং এই যে আওয়ামী লীগ রাজনীতি শুরু করেছে না, বিএনপির মধ্যে আস্তে আস্তে রাজনীতির একটা ভাব আসবে এখন, ঠিক আছে। এবং এই মাঝখান থেকে এই যে হান্নান মাসুদ সহ যেগুলো শিবির ছানা আছে, এই শিবির ছানাটা হলো গুপ্ত হয়ে যাবে। আবার আমাদের মতো করে আমরা স্বাধীন এবং সম্মান নিয়ে রাজনীতি করবো। আমি এটাই বলছিলাম যে আওয়ামী লীগও নাই, সম্মান নিয়ে রাজনীতিও করতে পারি না। কারণ আওয়ামী লীগ ছাড়া রাজনীতির জায়গাটা সম্মানের ছিল না। এরা মা বাবা নিয়ে গালিগালাজ এবং গালিগালাজের যে সংস্কৃতি, এটা আমাদের জুলাই উপহার দিছে। হ্যাঁ, জুলাইয়ের উপহার হলো এই গালিগালাজ। জুলাই আপনার হলো ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছে, জুলাই হলো মানুষের কর্ম হারিয়েছে, অসংখ্য মানুষ বেকার হয়েছে, শিল্প কারখানা নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে। এই যে হান্নান মাসুদরা সংসদে গিয়ে যে রীতি কথা বলে, হাউ খাউ করে, হাউ খাউ যে করে, ও তো দুই চান্দাবাজকে ছাড়তে গেছিল, ওদের পরিচয় কি? ওকে বন্দর মাসুদ কেন বললো? কেন বন্দর মাসুদ বললো বলেন? এর তো জবাব আছে। এই লুটপাট চান্দাবাজি গুলো এরা করেছিল, এটা আসলে রাজনীতির কোনো কালচারই না। যে কোন ফ্যামিলি লিগাসি নাই, একবারে আস্ত একটা মানে কুজাগা অজাগা থেকে উঠে আসছে। বলে যে ওর নাকি পাড়ার সবচেয়ে গরিব, আবার বলে ওর পরিবার সবচেয়ে বড় পরিবার। এইরকম ভাবে মিথ্যা এবং শয়তানি দিয়ে ভরা রাজনীতি, এটা রাজনীতি না। রাজনীতি রাজপথে পাল্টা প্রতিরোধ, তারপরে হলো স্লোগান, বড় মিছিল, এগুলো হবে। হ্যাঁ, এগুলো নোংরামি, কাদা ছড়াছড়ি, গোপন ফেক আইডি থেকে নোংরামি করবে, এগুলো আসলে অসহ্য। সেই জায়গা থেকে আওয়ামী লীগ আসছে। আমি দেখলাম আজকে যে মমতাজের হলো জামিন হয়েছে, আমার আশ্চর্য লাগে যে মমতাজের আপনার হলো মমতাজ আবার অপরাধটা কি? ওই যে বলছে যে বিদ্যুৎ ফেরি করে বেড়ায়, এটাই কি অপরাধ? এই জন্য কি ১ বছর, ১.৫ বছর, ২ বছর জেলে রাখা যায়? ক্রাইমটা কি? এটা তো ব্যাখ্যা দিতে পারে। হ্যাঁ, এই ব্যাখ্যাটা না দিলে ধন্যবাদ জানাই সরকারকে। সরকার এই জায়গাগুলোতে অনেক শিথিল করে দিচ্ছে। অবশ্যই এটা সরকারের একটা সুদৃষ্টি। যারা মনে করে এগুলো হাওয়ায় হাওয়া হয়, কাকতালীয় হয়, সরকারের ইঙ্গিত ছাড়া আদালতের একটা পাতাও নড়ে না, সামনেও নড়বে না, আগেও নড়ে। এই জায়গা থেকে সরকার কতটা মানবিক হয় সেটা দেখার বিষয়। রাজনীতির সুষ্ঠু পরিবেশটা দরকার।
রাজনীতির সুষ্ঠু পরিবেশ যদি না থাকে, জামাত শিবির রাজাকার বাংলাদেশের রাজনীতিটাকে যে কলুষিত করেছে, এবং এনসিপি নামে নব্য রাজাকারের দল যে কলুষিত করেছে, এইটা আসলে সহ্য ক্ষমতার বাহিরে। বেয়াদব, উগ্র, শয়তান, নারীদের অঙ্গভঙ্গি, নারীদেরকে নিয়ে হ্যারাসমেন্ট করে। এবং দেখলাম ওদের কিছু নারী সাইবার হ্যারাসমেন্টের বিরুদ্ধে গিয়ে প্রোগ্রাম করতেছে। বাপ রে বাপ, জামাতের নারীরা নাকি সাইবার হ্যারাসমেন্টের শিকার হয়। ওরা সারা জীবন মানুষের সাইবার হ্যারাসমেন্ট করে, ওরা সাইবার হ্যারাসমেন্টের যে প্রোগ্রামটা দেখছেন মনে হয় আপনি, ঠিক আছে? আমার কাছে অদ্ভুত লাগছে যে যারা মানুষকে অতিষ্ঠ করে, সাইবার হ্যারাসমেন্ট করে, বট বাহিনী তৈরি করে, তারা বট বাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম করে। এটাই আর কি, দেখে এগুলোই হচ্ছে। এগুলোর এগুলোর বাইরে প্রকৃত রাজনীতিটা শুরু হইতে হবে। সেই রাজনীতির মধ্যে দেশের কল্যাণ আছে। এবং এই যে দেখেন, সংসদে গিয়ে নোংরামিরাই করতেছে বিভিন্ন বিষয়ে। বাস্তবে রাজনীতি করার জন্য হিম্মত দরকার। ও যে শক্তিশালী ভাবে বিএনপি কে যে বিট করবে, চ্যালেঞ্জ করবে, ওর তো সে গার্ডস নাই, ওর তো টাকা পয়সা নাই। ও তো আপনার হলো লুটপাট করে আওয়ামী লীগের টাকা চুরি করে ও রাজনীতিতে আসছে। ও একটা গাড়ি পাইছে কই, ও বাসা পাইছে কই, বাসা ভাড়া দিচ্ছে কই থেকে? এগুলো সব লুটপাট করা টাকা না? গার্মেন্টস ব্যবসায়ী, গার্মেন্টস গুলো বন্ধ হয়েছে কেন? সেখানে লুটপাট করা হয়েছে, এমনি তো বন্ধ হয়নি। লক্ষ লক্ষ মানুষ কর্ম হারিয়েছে কেন? এদের লুটপাটের কারণে, মব সৃষ্টি করার কারণে। তো এদের তো সেই গার্ডস নাই যে বিএনপির বিরুদ্ধে রাজনীতি করবে, বিএনপির বিরুদ্ধে। এবং ওরা যখনই বিএনপির বিরুদ্ধে কোন সঠিক রাজনীতি করতে যাবে, করতে পারবে না। কেন করতে পারবে না? ওই যে একটা প্রশ্ন, তুই তো রাজাকার, তুই এত কথা বলিস কেন? বাস্তব রাজাকার কেন এত কথা বলবে? এই যে এই প্রশ্নটা বিএনপি করবে যে ওরা কেন আমাকে নৈতিকতা শিখে? ওরা তো গণহত্যাকারী দল, গণধর্ষণকারী দল। ওরা তো এই গার্ডস কে বলতে পারবে না। বাংলাদেশে ওই দলগুলো রাজনীতি করবে যাদের এই ধরনের কালিমা নাই, যারা গণহত্যাকারী না, গণধর্ষণকারী না। এবং তারা পরস্পর মুখোমুখি দাঁড়াবে, একে অপরকে চ্যালেঞ্জ করবে, বিট করবে। এবং এক পক্ষ আর পক্ষে, বিএনপি কি জামাতকে ভয় পায়? ভয় পায়? মোটেও ভয় পায় না। এগুলোকে গুনে না, হাতের ময়লাও মনে করে না। জাস্ট দয়া কিছু আসন ছাড়ে দিছে, এরকম একটা অবস্থা। বিএনপির বিদ্রোহী প্রার্থী না থাকলে এবং আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে জামাত 3টা আসনও পেত না। 3টা আসনও তাদের পাওয়া কঠিন ছিল। আপনি হান্নান মাসুদের কথা বললেন। বাংলাদেশের 2টা মানুষ আমরা দেখি, একটা হলো আপনি, আর একটা হলো গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। বিএনপির সাথে থাইকাও আপনারা এই আসিফ মাহমুদ, এই হান্নান মাসুদ, এদের যে লুটপাট, চাঁদাবাজি, অন্যায় এসবের কথা বলেন। আপনারা তো সমমনা দল হিসেবে আছেন, কিন্তু বিএনপির মধ্যে এই 2টা মানুষ আপনারা, মানে বিএনপির ঘরের আশেপাশে থেকে আপনারা এগুলো প্রতিবাদ করতেছেন। আপনি হান্নান মাসুদের কথা জানেন যে রাশেদ খান কতগুলা তথ্য দিচ্ছে, সে কিভাবে আওয়ামী লীগ নির্বাচনে গিয়ে টাকা কামাইছে। আপনাকে শুনেন, আমি একটু বলি, আপনার রাজনীতি করার জন্য প্রধান যে আপনার হলো মানুষের ইনার পাওয়ার, ওইটা হলো তার সততা। যেমন মামুনুল হক, তার কণ্ঠ দিয়ে আর হুঙ্কার সম্ভব না, কারণ তার পিছন খুলে গেছে। তো এরকম ভাবে যার পিছনটা খুলে যায় সে আর হুঙ্কার দিতে পারে না। তো রাজাকারদের পিছনটা আবার 1971 সালে খোলা, ওই খোলা তো আর জোড়া দেওয়া হয়নি। তো ওরা ওই গাছ দেখা যায়, সে রাজা, সে মামুনুল হক হোক অথবা রাজাকার হোক বা এনসিপি হোক, এই ছেলেপেলে এবং এনসিপির যে ছেলেপেলে গুলো সংসদ সদস্য হয়েছে, তারা প্রত্যেকেই শিবিরের রাজনীতির সাথে জড়িত। এটা ওদেরই একজন অ্যাক্টিভিস্ট আব্দুল্লাহিল বাকি নামে একজন আছে, সে বলছে, যারা প্রত্যেকেই শিবির, ওরাই স্বীকার করে। তো যারা ওই সময় মনে করছিল যে এনসিপি বিএনপির সঙ্গে যাবে, আমি তো ওদের সাথে থাকছি, আমরা তো একসাথে গণ অধিকার রাজনীতি করছি। ছাত্র অধিকার তো আমার তৈরি করা সংগঠন, আমি উদ্যোগ নিয়েছিলাম। এই আসিফ নাই, তাদেরকে কর্মী হিসেবে এখানে কে যুক্ত করেছে? আমি করেছিলাম। আমাদের তৈরি করা প্ল্যাটফর্ম, আমরা একসাথে কাজ করেছি। বিপিনুর, আমরা একসাথে সহযোদ্ধা হিসেবে একসঙ্গে ক্লাব করতে। এবং তরুণ যত রাজনীতি কর্মী দেখেন, এরা প্রত্যেকেই ছাত্র অধিকারের প্রোডাক্ট, প্রত্যেকেই ছাত্র অধিকারের প্রোডাক্ট, কেউ অস্বীকার করতে পারবে। এবং এটা সেই ছাত্র অধিকার পরিষদ আমার উদ্যোগ ছিল। 14ই ফেব্রুয়ারি এটা প্রতিষ্ঠা করি পাবলিক লাইব্রেরির সামনে। হ্যাঁ, এখন যারা আছে তারা কেউই নাই। আমরা একটু ধীর গতিতে এগোতে চাই, এমন হাম্পি দাম্পি কিছু নাই। আমাদের সামনে অনেক সময় আছে। আমরা দেখি এখানে বর্ষিয়ান যারা রাজনীতিবিদ আছে, কত বছর বয়সে গিয়ে সংসদ হয়েছে। হ্যাঁ, মানে আপনার হলো শর্টকাটে, ষড়যন্ত্রের মাধ্যমে অনেক কিছু হতে পারে। আপনি কি মনে করেন নাই তার আসনে পাস করেছে? এত সহজ? ডক্টর ইউনূস ভিক্ষা দিয়েছে। এই যে আপনার হলো কি ওর নাম কি, হাসান আব্দুল্লাহ, ও কিভাবে পাশ করলো কিভাবে? এই ব্যাখ্যাটা দরকার আছে না? ওইখানে যদি মুন্সি সাহেব যদি তাকে ষড়যন্ত্রমূলক ভাবে তাকে বসায় না দেওয়া হতো, সে যদি থাকতো ওই জায়গায়, তো এখানে এমপি হতে পারতো?
হ্যাঁ, এই প্রত্যেকটা যারা এমপি ষড়যন্ত্রমূলক ভাবে ডক্টর ইউনূস এদেরকে এইভাবে উপহার দিয়েছে। এগুলো হলো উপহারের এমপি, এবং এগুলো বিএনপিও এখানে মাইনে নিছে, বিএনপি ছাইরা দিছে। মাঝখান থেকে এই যে কাইয়ুম ভাই সে আপনার হলো বলি হয়েছে, তারপরে হলো দেখলাম যে আমিনুল হক ভাই যুব ক্রীড়া মন্ত্রী সে বলি হয়েছে, বিভিন্ন জন বলি হয়েছে। এগুলো তো বিষয়, এগুলো আপনার সমঝোতার নির্বাচন যদি বলেন, সেই সমঝোতাটা হলো জামাতকে ছাড় দেওয়ার সমঝোতা, জামাতকে ছাড় দেওয়ার সমঝোতা। বাংলাদেশে এমন কোন আসন নাই যেখানে আওয়ামী লীগ অনুপস্থিত বিএনপি নির্বাচনে হারবে, সেটা শক্তিমত্তায় হোক, লোকবলে হোক, জনসমর্থনে হোক, এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিবেচনা হোক। অবশ্যই দেশের প্রত্যেকটা জেলার মানুষ, প্রত্যেকটা আসনের মানুষ, সেখানে এমন হয়নি যে রাজাকারের সংখ্যা বৃদ্ধি পাইছে। আপনি রংপুরে কি রাজাকারের সংখ্যা বেড়ে গেছে? চাঁপাইনবাবগঞ্জে কি রাজাকারের সংখ্যা বেড়ে গেছে? সাতক্ষীরায় কি রাজাকাররাই শক্তিশালী? দেশে এমন কি হলো যে কোন একটা আসনে, সেই আসনে সকল মানুষ রাজাকারের পক্ষে হয়ে গেছে? তারা কি গণহত্যা দেখেনি? তারা কি ধর্ষণ দেখেনি? গণধর্ষণ দেখেনি? তারা কি দেখেনি কিভাবে এদেশে নারীদেরকে অসম্মান করা হয়েছে? এই সবকিছু দেখার পরে এমন কি হইলো যে ওই আসনগুলোতে জামাত জিতে আসলো? সেই আসনগুলোতে কি রাজাকারের সংখ্যা বেশি? নাগরিকরা রাজাকার না, ওই আসনের মানুষগুলো রাজাকার না। রংপুরের মানুষ রাজাকার না, রংপুরের মানুষ আলবদর না, রংপুরের মানুষ আল শামস না, বরঞ্চ রংপুরের শত শত হাজার হাজার মানুষ এই আলবদর এটিএম আধার প্রতীক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। একটা প্রতিষ্ঠিত রাজাকারকে ডক্টর ইউনূস সংসদে নিয়ে গেছে। এইভাবে অসংখ্য রাজাকার শাবক, রাজাকারের সমর্থক, সেই আদর্শ ও চিন্তা লালন করা মানুষদেরকে সংসদে সম্মানিত করেছে, তাদেরকে শহীদ খেতাব দিচ্ছে। তারেক রহমান, একজন দর্শক একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আমি একটু আপনার কাছ থেকে সামনে আনতে চাই, কারণ আমি জানি যে আপনি নিরপরাধ মানুষের জেল খাটার বিপক্ষে আপনি কথা বলেন। দর্শকের কমেন্টটা হচ্ছে এরকম, আমি একটু আপনাকে পড়ে শোনাই যে আওয়ামী লীগের নিরপরাধ ব্যক্তি যারা, হ্যাঁ তিনি বলছেন আওয়ামী লীগের নিরপরাধ সকল রাজনৈতিক নেতাদের নিঃশর্ত মুক্তি চাই, বিশেষ করে ব্যারিস্টার সুমন, জুনায়েদ আহমেদ পলক, প্রখ্যাত তাসিরুজ্জামান নূর স্যার। আপনার কি মনে হয় এই যে তিনজন মানুষ, ব্যারিস্টার সুমন, আপনার সাথে আমার একদিন আলাপচারিতা ব্যারিস্টার সুমন নাম উঠে এসেছিল, তার হাইকোর্টের বেল বোধহয় আপিল বিভাগে আটকায় দিচ্ছে। জুনায়েদ আহমেদ পলক আওয়ামী লীগ আমলের সবচেয়ে নিরীহ মন্ত্রীদের মধ্যে একজন, এবং তাসিরুজ্জামান নূরের কথা তো আর বলার অপেক্ষা। এই মানুষগুলো কি বিনা বিচারে এতদিন জেল খাটা আসলে কতটা যুক্তি, এবং বিএনপি সরকার ক্ষমতা? জি, অনেক ধন্যবাদ। প্রথমত, জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বিষয়ক যে সিদ্ধান্ত, যদি কেউ মনে করে যে এটা পলকের সিদ্ধান্ত, তাহলে এটা ভুল হবে। এটা খুব সুস্পষ্ট ভাবেই সর্বোচ্চ নির্বাহী সিদ্ধান্ত ছিল যে ইন্টারনেট বন্ধ করে দাও, বিষয়টা এরকম। এবং বর্তমানে সরকারের যে কাঠামো সেটা কোনো মন্ত্রী না, কোনো এমপি না, সবকিছু মানে হলো প্রধানমন্ত্রী থেকে প্রবাহিত হয়। তো এইরকম একটা ব্যবস্থাপনার মধ্যে এখানে আপনার হলো বিভিন্ন আনুষঙ্গিক যে সকল রাজনৈতিক কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়, তারা সর্বতভাবে এই মানে এই সময় যে হত্যাকাণ্ড হয় সেই হত্যাকাণ্ডে জড়িত। এটা নিশ্চিত ভাবে যদি বলেন যে হ্যাঁ দল করার কারণে তাকে ধরে রাখবেন, সে ধরে রাখতে পারবেন, কিন্তু আপনার হলো তারা মানে সশরীরে গিয়ে ওই প্রসেসের সঙ্গে জড়িত এটা বলা যাবে না, আবার সবাই নির্দোষ এটাও বলা যাবে না। এখানে আমাদের সুস্পষ্ট কথা যে আপনি যার অপরাধটা প্রমাণ করতে পারছেন না তাকে জামিন দেন, সময় নেন, প্রমাণ করার জন্য আরো সময় নেন, আরো উকিল খাটান, আরো প্রযুক্তি ব্যবহার করেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত শাস্তি হচ্ছে, বিচার শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে আগে যদি 5 বছর জেল খাটায় নেন তাহলে এটা জুলুম হয়ে যায়। আমি সবসময় যারা জেলে আছে, এগুলো এগুলো মানে আপনি দেখেন, মানে প্রতিযশ রাজনৈতিক কর্মীদেরকে জেলে রাখলে এখানে আউল ফাউল রাজনৈতিক কর্মীদের উত্থান ঘটে। ঠিক আছে, আমি আবারও বলছি, বাংলাদেশে রাজনীতির জায়গা থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনীতির লিগেসি তৈরি করে গেছেন, ওইটাই লিগেসি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে রাজনৈতিক লিগেসি তৈরি করে গেছেন, ওইটাই লিগেসি। মাওলানা হামিদ খান ভাসানী তার লিগেসি এস্টাবলিশ করতে পারেন নাই, ওইটা লিগেসি না। তার কিছু কথা শুনতে ভালো লাগে, বাট উনি সেই ধারা সিলসিলা অব্যাহত রাখতে পারেননি। সেটা উনি ছাড় দেওয়ার মন মানসিকতার কারণে, অথবা তিনি ওটা অ্যাচিভ করতে পারেন, বিভিন্ন কারণে হতে পারে, বাট উনি এস্টাবলিশ করতে পারেন নাই। এই মুহূর্তে এই দুইটা লিগেসি ধারণ করে আমরা যারা ছোট ছোট দল আছি, আমরা আসলে এখনো শিক্ষানবিশ পর্যায়ে, খুব নাজুক পর্যায়ে আছি।
আমাদের আমাদের আমজনতা দলের কথা যদি বলি, আমজনতা দল কি ভাবে? আমজনতা দল আসলে কিছু ভাবে না। আমজনতা দল আসলে দেখে, দেখে কে কি করছে, কে কি ভালো করছে, খারাপ করছে, এবং আমরা আমাদের ভাবনার জায়গাটাতে আস্তে আস্তে দাঁড় করাচ্ছি। আমরা এমন একটা রাজনীতি করতে চাই, আমজনতা পার্টি, আমাদের দল, যে আমরা আমাদের এই দলটা করতে হলে আপনাকে এক্স্যাক্টলি এই দলের সদস্য হওয়া লাগবে না, এক্স্যাক্টলি অন্য একটা দল ছাড়তে হবে না, বিএনপি ছাড়তে হবে না, আওয়ামী লীগ ছাড়তে হবে না, বাট আমরা সকল ওই সকল মানুষের প্রতিনিধিত্ব করব যে সকল মানুষরা দেশকে ভালোবাসে, মুক্তিযুদ্ধকে ভালোবাসে, এবং তারা আমাদের দল না করেও আমাদের সঙ্গী, তারা দল না করে আমাদের বন্ধু। এবং আমরা যখন মাঠে যাই, পথে যাই, বলে ভাই আমি তো বিএনপি করি, আপনার সাথে ছবি তুলতে পারি? হ্যাঁ হ্যাঁ, তোলেন তোলেন। আবার বলতেছে আমি তো আওয়ামী লীগ করি, আমি ছবি তুলতে পারি? হ্যাঁ তোলেন, সমস্যা নাই। আমরা দেখছি এটা, এই দেশের শুধু একটা নির্দিষ্ট গোষ্ঠী, সেটা হলো রাজাকার, যুদ্ধ অপরাধী, যারা গণহত্যাকারী, তারা বাদে এদেশের সকল মানুষই আমাদের পছন্দ করি, বোধ করি, আমাদের হীনমন্যতা কাজ করে। পরে এখানে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা বড় সংকট সৃষ্টি হয়েছিল, যে মুক্তিযোদ্ধা তাদের পক্ষে এই বিষয়ে এই পক্ষ অবলম্বন করে কিছু বলা যাবে না, এবং বললে সে ভারতের দালাল। এইটা একটা সংকট। এই সংকটটা 1971 সালে তারা করেছিল মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য, দেশের মানুষকে হত্যা করার জন্য। যে ওই পক্ষে যারা যাবে, মুক্তিযুদ্ধের পক্ষে যারা যাবে, স্বাধীনতার কথা বলবে, তারা দেশদ্রোহী, তারা হলো রাষ্ট্রদ্রোহী, এবং তাদেরকে মারতে হবে, তারা হলো ভারতের দালাল। সেম একই লিগেসি এবারও তারা চেষ্টা করেছে, কিন্তু সাকসেসফুলি। ওদের ওদের যে দিল্লি না ঢাকা স্লোগান দেয়, এই দিল্লি না ঢাকা স্লোগানের মধ্যে যে ওদের রাজাকার বৃত্তি, হ্যাঁ, ওদের যে 71 সালে পরাজয়ের গ্লানি ঘোষণার চেষ্টা করে, এইখানে সমস্যা। সুতরাং রাজাকাররা যদি এই আন্দোলন করে দিল্লি না ঢাকা, এটা কোনো সাকসেসফুল হবে না। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যদি এই আন্দোলন করে দিল্লি না ঢাকা, তখন কেবলমাত্র দিল্লি না ঢাকা আন্দোলন গতি পায়। এবং আসলেই যখন রাজাকাররা গুপ্ত ছিল, কাজ করতে পারে নাই, পরিচয় দিতে পারে নাই, আমরা যখন দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছিলাম, ওইটা ছিল অনেক শ্রুতি মধুর। আমরা যখন মাইকিং করছি সীমান্তে নাগরিকতা বন্ধ করে, ওটা শ্রুতি মধুর ছিল। কিন্তু যখন রাজাকাররা দিল্লি না ঢাকা স্লোগান দেয়, তখন ওদের কাছে যে ওদের যে পাকিস্তান প্রেম, ওইটা ফুটে ওঠে। সুতরাং বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন, ভারত বিরোধী লড়াই, এইটা রাজাকারদের দ্বারা কখনোই সংগঠিত হবে না, দেশের মানুষ সমর্থন করবে না। কিন্তু বাংলাদেশপন্থী কোনো মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষ যদি ভারত বিরোধী স্লোগান দেয়, ভারতের অপরাধের বিরুদ্ধে কথা বলে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে, তাহলে ওইটা শ্রুতি মধুর হবে এবং দেশের মানুষ সত্যিকার অর্থে ধারণ করবে। তার কারণ আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে আসছি, আর দুইটা ছোট সাবজেক্ট আছে। একটা হলো আমি যে প্রসঙ্গটা তুলছিলাম, যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া অথবা ডক্টর ইউনূসের উপদেষ্টা যেসব অকাণ্ড করছে, বিএনপি কেন ডক্টর ইউনূসের দায় কাঁধে নিচ্ছে? মানে সাধারণ মানুষ আদালতে যায় মামলা করতে পারে না, হাইকোর্টে রিট করা হলে সেটা অ্যাটর্নি জেনারেল বিরোধিতা করেন। তারপরে একটা আমাদের এখানে এসে নীলুফার চৌধুরী মণি, বিএনপি নেত্রী এবং এমপি, তিনি বলেছেন যে কয়েকজন উপদেষ্টার পাসপোর্ট জব্দ করা হয়েছে বা তাদের বিদেশ গমনে লিখিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু ওভারঅল এদের শাস্তি, অন্যায়, অপরাধের বিরুদ্ধে বিএনপি কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না? আপনার কি মনে হয়? কি কোনো ওই ইউনূস সরকারকে এক্সিট দিতে হয়েছে, সিকিউরিটি দিতে হয়েছে তা? আমি এটা নিয়ে বলছি, ১/১১ সরকারের পরে, ১/১১ সরকারের বিষয়ে অনেকের ক্ষোভ আছে, রাগ আছে। সেই রাগটা তাদের থাকলেও আওয়ামী লীগের কি ১/১১ সরকারের প্রতি কোনো ক্ষোভ বা রাগ ছিল? ছিল না। কারণ ওই সরকার ব্যবস্থাপনার মধ্যে তারা ক্ষমতায় আসছে। ঠিক একইভাবে ডক্টর ইউনূস ব্যাপকভাবে নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছে। ডক্টর ইউনূসের উপদেষ্টারা নির্বাচন চায়নি, এবং তারা প্রচার করেছে যে এক সরকারকে সরাই আরেক দলকে আনার জন্য আমরা ক্ষমতায় আসিনি। এইভাবেই কোরআন তারা বলেছে এবং যান জীবনের চেষ্টা করছে। কিন্তু বিএনপির ধার, বিএনপির ভারত্ব এবং বিএনপির গতির প্রখরতা, এই সবকিছুতে ডক্টর ইউনূস থাকতে পারে নাই। নির্বাচন দিতেই হয়েছে এবং সাকসেসফুলি সেই নির্বাচন বিজয়ী অর্জন করেছে। আমার এইখানেই আমার ভাবনা যে এই প্রখরতা, এই চাহিদা নির্বাচনের, এইটা জনগণের চাহিদা, যেই কারণে বিএনপি আদায় করে নিতে পারছে। এইখানে এটা মোটেও ডক্টর ইউনূসের দান, দয়া, দাক্ষিণ্য ছিল না। কিন্তু আমাদের খুব খারাপ লাগে যে হামে শিশু মৃত্যুর ঘটনায় এখানে কোনো ভূমিকা পালন করা হলো না,
এখানে আপনার হলো দায়ী কারো বিরুদ্ধেই সেইভাবে অ্যাকিউজ করা হয়নি, কাউকে শাস্তি দেওয়া হয়নি। এইটাই দুঃখজনক, খুব খারাপ লাগে। এইটা কেন হচ্ছে, এই প্রশ্নের উত্তরগুলো খুঁজলে এইরকম মনে হয় তাহলে কি ডক্টর ইউনূস বিএনপি ক্ষমতায় আসছে? আমি কোরআন করে বলতেছি, আমি ডক্টর ইউনূসকে হাড়ে হাড়ে চিনি। এই লোকটা যে পরিমাণ শয়তান এবং যে পরিমাণ লোভী, এবং একটু সুযোগ পেয়ে যে শত শত হাজার কোটি টাকা লুটপাট করেছে, সেই পরিমাণ লোভী, ও কোনোভাবেই নির্বাচন দিত না, এটা বাধ্য হয়ে দিয়েছে। ও কোনোভাবেই বিএনপির হাতে ক্ষমতা দিত না, বাধ্য হয়ে দিয়েছে। বিএনপি এটা অ্যাচিভ করেছে, অ্যাকোয়ার করেছে। কিন্তু আমার এটা মনে হয় যে বিএনপি যদি ভাবে যে ডক্টর ইউনূস তাদেরকে ক্ষমতায় আনছে, এইটা কোনোভাবেই না। আমি এদেরকে হারে হারে চিনি, এবং এই যে জামাত এতগুলো আসন পেয়েছে সেইটাও ডক্টর ইউনূসের কারণেই পেয়েছে। এই যে আসিফরা, এই যে নাহিদরা যে আসনগুলো পেয়েছে, এগুলো ডক্টর ইউনূসের কারণে পেয়েছে। এই এলাকাগুলোতে বিশেষ বরাদ্দ, বিশেষ বাজেট, নির্বাচনে সহযোগিতা করা, নির্বাচনে কারচুপি করা, এখানে ঋণ খেলাপি দেখানো বিএনপি নেতাকে, এই সব কিছু ডক্টর ইউনূসের একটা কারিশমা ছিল। এবং এগুলো ছাড়া, এবং নির্বাচনের আগে সে বলেছে ওইভাবে যে এই যে কিছু তরুণ তারা সংসদে যাবে, এইভাবেই বলেছে। কিভাবে এই আত্মবিশ্বাসটা কই থেকে আসলো? তার মানে এই পরিকল্পনাগুলো তারা কি করতে চায়, সেই ফলাফলগুলো ওই জায়গায় নির্ধারিত ছিল, তাদের এতগুলো লোককে যেভাবে হোক তারা পাশ করিয়ে আনবে। আমাদের শেষ সাবজেক্ট আপনার আবার রাশেদ খানের কথা রেফারেন্স দিই। রাশেদ খান বলছে এনসিপির অনেক সাংগঠনিক সিদ্ধান্ত। রাশেদ খানের রেফারেন্স লাগবে না, রাশেদ খানের রেফারেন্স লাগবে না। রাশেদ খান একাই 100, সে তার মতো বলতেছে, ওই রেফারেন্স আর টাইমের না। ঠিক আছে, আচ্ছা, আমার প্রসঙ্গ হলো এনসিপির সাংগঠনিক সিদ্ধান্ত মদের বারে হয় শুধু তা না। গত কয়েকদিনের মধ্যে দেখেন এনসিপির নেতা বগুড়াতে নারীর জুতা পেটা খেয়েছে। কালকে চিটাগাং থেকে প্রেস কনফারেন্স করে তাদের এক নেত্রী বলছে যে মদের বারের জায়গা নিয়ে কুপ্রস্তাব দেওয়া হয়েছে দলের পদ দেওয়ার জন্য। এই চাঁদাবাজি, দখলদারিত্ব এগুলোর অভিযোগ তো আছেই। এখন আর কি কি কুকীর্তি আমাদের দেখা বাকি আছে এনসিপি নিয়ে? না, এনসিপি অনেক দেখা বাকি আছে। যে টাকাগুলো মানে লুটপাট করে খাইছে, এগুলো মানুষ গলায় পাড়া দিয়ে বের করবে, একবার পাড়া দিয়ে বের করবে। এটার কোনো মাপ নাই। মানুষ আন্দোলন করছে মায়া দিয়ে। ছেলেপেলে মারা গেছে, আমরা সবাই আবেগ থেকে নেমে পড়ছি, প্রতিবাদ করেছি। সে প্রতিবাদ কি মিথ্যা? কেউ কি মারা যায়নি? সেই ঘটনায় আওয়ামী লীগ কি জড়িত না? একদমই সবকিছু মানে পানির মতো সরল, যে শেখ হাসিনার কোনো ভূমিকা নাই সেই হত্যার পিছনে। এইভাবে কি সরলীকরণ করা যায়? করা যায় না। কিন্তু সেই জুলাই গণ অভ্যুত্থানে আমরা যে ত্যাগ স্বীকার করলাম, রিমান্ডের শিকার হইলাম, অত্যাচারিত হইলাম, নির্যাতিত হলাম, এই সবকিছু তো আমাদের মায়া, আমাদের তো গর্বের সঙ্গে উচ্চারণ করার কথা ছিল। সেটা আমরা গর্বের সাথে উচ্চারণ করি না কেন? কারণ এটার পরে ইউনিভার্সিটি আমলে যে লুটপাট হয়েছে, যে মানুষের উপর অত্যাচার করা হয়েছে, রিভার্স পাল্টা মব সৃষ্টি করা হয়েছে, মানুষের বাড়ি ঘর আগুন দেওয়া হয়েছে, এবং দেখেন এরা কতটুকু ইতর এবং অভদ্র। এই যে সালাউদ্দিন আম্মার নামে একটা ছেলে আছে, বেদব, পা থেকে মাথা পর্যন্ত বেদব। এই বেদব মাশরাফির বাড়ির সামনে গিয়ে বলে যে এই যে বাড়ি পোড়ায় দেওয়া হয়েছে, বিএনপি কে আবার হুমকি দেয়। এরকম বেদব, এবং খুব আফসোস লাগে বিএনপি নির্বিকার বেদবকে কোনো কিছুই বললো না যে এভাবে বিএনপি নেতাদের বাড়ি সে পোড়ানোর হুমকি দেয়। ঠিক আছে, এই অসভ্যতা, এই বর্বরতা, এই বেদবি গুলো আমাদের জুলাইয়ের উপহার। জুলাই কিছু বেদবকে পরিচিত করিয়েছে, তাদেরকে সামনে আনিয়েছে, এবং ডক্টর ইউনূস খুব সাকসেসফুলি এই ধরনের বেদবকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত করেছে, এবং তারা জাকাতের টাকা ব্যয় করে ছেলেপেলেকে চাঙ্কার ফুলে ভাত খাওয়ায় ভোট কিনেছে, এগুলো করেছে। আমাদের কিছু করার নাই। এই যে দেখেন ভোটের সময়ে বৈষম্য বিরোধী বাংলাদেশ ব্যাংক থেকে ফান্ড পাইছে, এটা কি পাওয়ার কথা ছিল? পাওয়ার কথা ছিল? করেছে, ভালো লাগছে করছে। টাকা যা খাইছে এগুলো কি ভাবছেন ছেড়ে দেবে? একবার পেটে পাড়া দিয়ে প্রত্যেকটা পয়সা মানুষ বের করে নেবে। গাড়ি কিনছে। রাজনীতি এমন একটা জিনিস আজকে আছে কালকে নাই। সুতরাং এগুলো কি কি ভেবেছে? এখানে ঠুনকো 100-200 লোক নিয়ে যায় শাহবাগে হইচই করা, প্রেস ক্লাবে হইচই করা, সেটাই রাজনীতি? রাজনীতি কি? রাজনীতি ঢাকা থেকে শুরু করে গ্রাম গঞ্জ, পাড়া, মসজিদ, মহল্লা, স্কুল, মাদ্রাসা, প্রত্যেকটা জায়গায় হলো হুকুমত। রাজনীতি মানে হুকুমত। সেই জায়গায় সেই হুকুমত শিরায় শিরায় প্রবাহিত হয়। এনসিপি সেই হুকুমত কি শিরায় শিরায় প্রবাহিত হয়? জামাতের সেই হুকুমত কি প্রত্যেকটা পাড়া, মহল্লা, গ্রাম গঞ্জে সেই ইস্টাবলিশমেন্ট আছে? নাই। যাদের সেই ইস্টাবলিশমেন্ট আছে তারা এই সময় বিপদে থাকলেও সে বিপদ কেটে যাবে, এবং তারা বাংলাদেশের রাজনীতি করবে। এবং আমরা
তাদের বিরুদ্ধে আন্দোলন করছি, তারপরেও তাদের রাজনীতিটাকে আমরা প্রাসঙ্গিক মনে করি রাজাকারের তুলনায়। রাজাকাররা যদি রাজনীতি করে, তাদের রাজনীতি যদি কিছুটা প্রাসঙ্গিক হয়, তাহলে অন্যদের রাজনীতি হাজার গুণ প্রাসঙ্গিক। ধন্যবাদ তারেক রহমান, অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে যথেষ্ট সময় দেওয়ার জন্য। এবং সময় মিলছিল না আপনার সাথে, আমরা খুব দুজনেই গত 4-5 দিন ধরে টাইম মিলানোর চেষ্টা করে অবশেষ মিলাতে পারলাম। আপনার সফলতা, আপনার ব্যবসায়িক সফলতা, আপনার সুস্থতা এবং আপনার আমি আসলে সার্বিক মঙ্গল। আমি আমি আমার আসলে পুরা মানে অনলাইন সোশ্যাল মিডিয়া গণমাধ্যম নিউজ সব জায়গা থেকে আমার ডিসকানেক্ট হয়ে গেছে, বুঝছেন। আমার উপর সকল মানে টিভি আলোচকরা ক্ষিপ্ত, দর্শক যেখানে যেখানে যাইতাম তারা ক্ষিপ্ত, এবং তারা বলছে আপনি না আসলে আর ডাকবো না, কিন্তু হুমকিও দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমি আসলে কি করবো, আমাকে তো আমি তো দীর্ঘদিন যাবতই আমার এই ফল বিক্রি প্রফেশনের সাথে জড়িত। এইটাকে আমি খুব স্বপ্ন দেখি, খুব কষ্ট হচ্ছে, অনেক হয়রানির শিকার হচ্ছি ফেক অর্ডার নিয়ে, কিন্তু তারপরেও সার্ভাইভ করার চেষ্টা করছি, ব্যবসা করছি। অনেক, ধরেন আগে যে ইফোর্টটা দিয়ে 10টা অর্ডার পাইতাম, এখন তার চেয়ে 100 গুণ বেশি ইফোর্ট দিয়ে 5টা অর্ডার পাই। বাট আমি আসলে ওই রকমই প্রচুর পরিমাণে ছাই উড়ায় দেখতেছি কোথাও একটু একটা অর্ডার পাই কিনা। ঠিক আছে, প্রচুর পরিমাণে মানে সার্চ করতেছি, হান্টিং করতেছি, মাইনিং করতেছি, মেসেজ রেসপন্স করার চেষ্টা করতেছি, মানুষকে নক করতেছি যে তোমার আমার কাছে ফল কিনো, এভাবে মানে চেষ্টা করে ওই রিকভারি, ওই যে হয়রানি করতেছে সেই হয়রানিকে আসলে যখন কাউকে পার্সোনালি কেউ মানে অ্যাটাকিং করা শুরু করে এবং সংঘবদ্ধ ভাবে রাজনৈতিক ভাবে বড় একটা দল আমার পিছনে, আমার মতো ছোট একটা মানুষের পিছনে যদি লেগে পড়ে, তাহলে এটা টিকে থাকা কখন কখন মানে কিরকম কঠিন। বাট আমি আমার মতো করে বুলডোজার স্টাইল লাগাই যাচ্ছি, ঠিক আছে, সরায় টরায় যাও মানে যেভাবে হয়, তারপরে ব্যবসা হচ্ছে, দেখা যাক আল্লাহ ভরসা। আল্লাহ তো আমার কতটুকু রাখছে অতটুকুই আমি পাবো, তার চেয়ে বেশি পাবো না, কম পাবো না, কিন্তু আমাকে তো সেই মেহনত করে সেটাকে অ্যাচিভ করতে হবে। আপনার এই যে লক্ষ্য এবং আপনার যে আপনি যে এটা যে মানে মানসিক ভাবে সবভাবে ধরে রাখছেন, এটি অনেক আছে। আপনি ফল এক্সপোর্টে যান না কেন? ফল তো এক্সপোর্টে আমাদের ওই যে ইয়ে কৃষি মন্ত্রীও তো সম্প্রতি আমি এক্সপোর্টের। বলছি দেখেন, আমি বলছি আমার এখানে কি পরিমাণ পরিশ্রম করতে হয় রোদের মধ্যে। এই যে আমার চেহারা দেখছেন না এরকম, আমি যদি জামাটা খুলে এখন খুলি, তাহলে এই গলা থেকে নিচের অংশ পুরোটা হলো সাদা, আর উপরের অংশ এই যে মানে হলো খয়েরি মাটির মতো হয়ে গেছে। এরকম একটা পার্থক্য হয়ে গেছে রোদে করতে করতে, ঠিক আছে। তো এইটা আমার করতে হবে প্রত্যেক, আমি এইটাতে অভ্যস্ত, প্রত্যেক বছর করতে হয়। আমি যে বাসায় থাকি, এটা একটা ভাড়া বাড়িতে থাকি, আমাকে প্রতি মাসে 20-22 হাজার টাকা এখানে ভাড়া দিতে হয়। আমার এটা খুব কষ্ট হয়। তো আমি ফল বিজনেসটা করতে পারলে আমার খুব ইচ্ছা যে আমি ফল বিক্রি করি, আমি একটা ফ্ল্যাট কিনবো, আমার ইচ্ছা, কিন্তু হয় না। ফ্ল্যাটটা তো অনেক টাকা, বুঝছেন, অনেক টাকা মানে অনেক টাকা, সেটা ফল বিক্রি করে খুব কঠিন। সেটাও সম্ভব ছিল যদি হয়রানির শিকার না হতাম, বট বাহিনীর হ্যারাসমেন্টের শিকার না হতাম, সেই অর্ডার গুলো না আসতো, যদি কমফোর্টেবলি আমি তো ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করতাম। কিন্তু এখন তো একটু অ্যাডভান্স নিচ্ছি, সে কারণে অনেকে বিশ্বাস অবিশ্বাস, অথবা অনেকের বিকাশে টাকা থাকে না, সে কারণে অ্যাডভান্স করতে পারে না। কিন্তু আমি যদি ক্যাশ অন ডেলিভারিতে ফুল দিতে পারতাম, তাহলে আমি এবার 1 কোটি টাকা ইনকাম করতে পারতাম। যতটুকু মানুষ আমাকে চিনছে, ভালো আছে, ভালোবাসে, রেসপন্স করে করতে পারতাম, এবং একটা ফ্ল্যাট হয়ে যেত। কিন্তু ওটা হচ্ছে না, হবে না, কারণ অনেক বেশি এতটুকু প্রতিকূলতা মানে পার হয়ে আগানো খুব কঠিন। আমি এই আজাব থেকে যদি বেরোতে পারি, প্রতি মাসে মানে শেষে গিয়ে ভাড়া দেওয়া, আমার মানে দম বের হয়ে যায়, এরকম একটা অবস্থা লাগে। নাজমুল হাসান পলাশ একজন দর্শক, উনি কমেন্ট করেছে যে ভাই ফল কেনার ওয়েটা বলেন। তারেক রহমানের কাছ হ্যাঁ, থেকে ফল কেনার ওয়েটা কি? নাজমুল হাসান পলাশ উনি জানতে চাইছে ভাই ফল কেনার ওয়েটা বলেন, মানে তারেক রহমানের ফল কাছে ফল কেনার, কেনার ওয়েটা কি? ও ফল কেনার বলতে ফল কেনার আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি 01725545950। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এইটা আপনার হলো যে কেউ এখান থেকে নিতে পারে। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে 500 টাকা অ্যাডভান্স করে স্ক্রিনশট দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, পরিমাণ বলতে হবে, আমি পাঠাই দেবো। এখন তো হিমসাগর আমটা শেষ হয়ে গেছে, রূপালী আমটা আছে, হাড়িভাঙ্গা আছে। এরপরে কয়েকদিন পরে একটু ফজলি বিক্রি করব, তারপরে বস্তা গাঁটটি গুছাই আবার বাড়ি চলে আসবো। তো মধু মধু আছে না, মধু তো বিক্রি করেন? মধু শীতকালে, ওই যখন মানুষের একটু গলা ব্যথা করবে, খুসখুস করবে, তখন আমাকে স্মরণ করবে যে তারেক ভাইকে নক দিতে হবে, একটু মধু লাগবে, ঠিক আছে।